For the first time, Kyle, the makeup artist, on Oboses. তো এই যে ধরো অনেকের দেখি রেডিশ ভাব আছে স্কিনে, বা যতই স্কিন কেয়ার করাক না কেন পিম্পল মাস্ক থাকবেই। তাদের ক্ষেত্রে কিভাবে আমি ট্রিট করব? তাদের বাইরে থেকে আমি কিছু করতে পারবো না, যে বাইরে থেকে অবশ্যই সেটা আমাদেরকে শরীরের ভেতর থেকে ঠিক করতে হবে। আচ্ছা, এই যে হাইয়ালুরোনিক অ্যাসিড, এটাতে তো মেনলি অ্যাসিড কন্টেন্ট থাকে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের স্কিনের জন্য, আমরা জানি অ্যাসিড জিনিসটা খারাপ, তো এই ব্যাপারটা স্কিনের জন্য কতটা ভালো? দেখো আমরা সবাই মনে করি অ্যাসিড জিনিসটা স্কিনের জন্য খারাপ, কিন্তু আমাদের স্কিনেরও তো কিছু পার্ট থাকে যেগুলো আমরা নর্মালি ক্লিন করতে পারি না। সেইখানে হাইয়ালুরোনিক অ্যাসিডের যে তুমি সিরাম বলো, ফেস মাস্ক বলো বা ফেস প্যাক যাই বলো, সেটা স্কিনে অ্যাপ্লাই করার পর সেটা ডিপ ক্লিন করে, কিন্তু স্কিনকে কোনো রকম কোনো ক্ষতি করে মানে কোনো ড্যামেজ করে না। এটা স্কিনের জন্য ভালো। তো আমরা যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি, সেখানে আমাদের স্কিনটাই পরবর্তী ক্ষেত্রে স্কিলে পরিণত হয়। তো সেক্ষেত্রে আমরা যারা ডেইলি লাইফে একদম রোদে পুড়ে জলে ভিজে ঘেমে অফিস যাচ্ছি, তো সেক্ষেত্রে ডেইলি বেসিসে আমাদের মতো মানুষদের তুমি কি টিপস দেবে একটা স্কিনকে হেলদি রাখার জন্য? আচ্ছা, আমরা যে ধরো ডক্টরের কনসাল্ট নিয়েই হোক, না নিয়েই হোক, বিউটিশিয়ানদের কনসাল্ট নিয়ে হোক, এই যে ঝুড়ি ঝুড়ি এত প্রোডাক্ট ইউজ করছি, এগুলোতে সামান্য হলেও কিছু তো কেমিক্যাল আছে। হ্যাঁ, অবশ্যই কেমিক্যাল আছে, পুরোপুরি তো ন্যাচারাল প্রোডাক্ট না। নয়। তো ইউজ করা আমাদের শরীরের জন্য কতটা ঠিক, কতটা ভুল? 1 নম্বর, 2 নম্বর, একটা নির্দিষ্ট এজের পর এটার কি কোনো সাইড এফেক্ট দেখা দিতে পারে? হতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লাইভ পডকাস্ট চ্যানেল অবশেষ। ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমাদের পুরো এপিসোড স্কিন রিলেটেড, কারণ মিডিয়া ইন্ডাস্ট্রি বা সোশ্যাল মিডিয়াতে আপনারা স্কিন রিলেটেড, লুকস রিলেটেড যে সমস্ত জিনিস দেখেন, সেই সমস্ত জিনিস বা সেই সমস্ত এডুকেশন অ্যাক্সেস করা সবার জন্য পসিবল হয় না, কারণ আমাদের যারা টপ ডার্মাটিস্ট আছেন তাদের চার্জ অনেকটাই বেশি। স্কিন প্রবলেম একটা বিশাল বড় ইস্যু, সেটা পিম্পলস হোক, পিগমেন্টেশন হোক, ডিপিগমেন্টেশন হোক বা এজিং এফেক্টস হোক। তো আমরা চেষ্টা করেছি আজকের এই পডকাস্টের থ্রু যতটা পসিবল স্কিন রিলেটেড যত ইস্যুস আছে সেটা পুরোটার নলেজ আপনাদের সামনে তুলে ধরা ফ্রি অফ কস্ট। তো আজকে আমাদের গেস্ট পায়েল, একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। স্কিন রিলেটেড আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে, আশা করি আজকের এই এপিসোড দেখার পর তার কিছুটা হলেও সমাধান হবে। ইন ফিউচার আমরা চেষ্টা করব এই ধরনের পডকাস্ট আরও আনার। আশা করি আজকের এই পডকাস্ট আপনাদের লাইফ লং কাজ করবে। অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ দিস এপিসোড, অ্যান্ড দিস এপিসোড ইজ আলটিমেট স্কিন কেয়ার বেসড এপিসোড অন অবশেষ। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আই হোপ ইউ এনজয় টুডেজ এপিসোড বিকজ দিস ইজ পায়েল অন TISS. তো কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? একদম। তো কি করছো বর্তমানে এখন? আমি স্টুডেন্ট, আমি কালনা কলেজে পড়ি, 2nd ইয়ার চলছে আমার। প্রফেশনালি আমি একজন মেকআপ আর্টিস্ট। আচ্ছা, তো এই চলছে এখন। আচ্ছা, কতদিন ধরে তুমি এটার সাথে যুক্ত? আমি মেকআপ প্রফেশনের সাথে যুক্ত প্রায় 1.5 বছর। আচ্ছা, 1.5 বছর মানে তুমি লার্নিং এবং অ্যাপ্লিকেশন দুটো মিলিয়ে বলছো না? একদম। আচ্ছা, তো কোন কোন ধরনের মেকআপ
তুমি করো প্রফেশনালি? আমি ব্রাইড করি, পার্টি মেকআপ করি, নর্মাল মেকআপ করি, রিসেপশন করি, তারপর বৃদ্ধি লুক, যা যা হয় সমস্ত কিছুটা করি। আচ্ছা, তো আজকে আমরা মেনলি তোমার কাছ থেকে জেনে নেবো কিছু টিপস যেটা সাধারণ মানুষের জন্য আমাদের ডেইলি লাইফে দরকার হয়। আর এখন তো গরমকাল চলছে, হ্যাঁ। বুঝতেই পারছো, তো স্কিন আমাদের জন্য একটা বিশাল বড় ফ্যাক্টর। তো প্রথমেই জেনে নেবো, আমাদের সাধারণ মানুষের কিছু ভুল ধারণা থাকে বা আমরা জানি না, যেমন ধরো সেনসিটিভ স্কিন বা নর্মাল স্কিন, এই দুটো কিভাবে বুঝবো? সেনসিটিভ স্কিন দেখো, হয়তো আমরা অনেকে, যেটা আগে হতো, মানুষ টিভিতে যা অ্যাড দেখছে, ফোনে যা দেখছে, মানুষ সেটা নিজের স্কিনের উপর অ্যাপ্লাই করে নিচ্ছে। হ্যাঁ। মানুষ জানছে না যে সেটা আমার স্কিনে সুইটেবল কিংবা ওটা আমার স্কিনে স্যুট করছে না, কিন্তু সেটা লাগিয়ে নিচ্ছে। তখনই কি হয়, যদি সেনসিটিভ স্কিন হয়, স্কিনটা আমার জ্বলবে, আচ্ছা। স্কিনে র্যাশ হয়ে যাবে, স্কিনটা লালচে হয়ে যাবে, তারপর স্কিনে নানা রকম প্রবলেম হয়ে যাবে। আর নর্মাল স্কিন কি করে বুঝবো? আমার স্কিনে যখন শীতকাল তখন আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, যখন গরমকাল তখন আমার স্কিন ন্যাচারালি অয়েলি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যখন যেরকম ওয়েদার আমার স্কিন আমাকে সেরকম তখন সেই অনুযায়ী treat করতে হবে। ট্রিট করছে, তো সেটা আমি বুঝবো আমার সেটা ন্যাচারাল স্কিন। যখনই আমি কিছু উল্টোপাল্টা না জেনে, আমার স্কিন টাইপ না জেনে আমি নিজের স্কিনের ওপর সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এবার তখনই যেটা আমার স্কিনে এফেক্ট করেছে, তখনই বুঝতে হবে আমার সেনসিটিভ স্কিন। আমার স্কিনের উপর সমস্ত প্রোডাক্ট যাবে না। আচ্ছা, তো আমার পরবর্তী যে প্রশ্ন থাকবে তোমার কাছে, মানে নর্মাল, মানে আমি ধরো একটা প্রোডাক্ট লাগালাম, সেই প্রোডাক্টটা আমার স্কিনকে রেড করে দিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট করছে না। এবার সেইটা আমি কিভাবে বুঝবো যে এই প্রোডাক্টটা আমার স্কিনের জন্য বা এই প্রোডাক্টটা আমার স্কিনের জন্য নয়? দেখো, প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা স্কিন টাইপ অনুযায়ী থাকে। অয়েলি স্কিনের জন্য আলাদা করে প্রোডাক্ট থাকে, ড্রাই স্কিনের জন্য আলাদা করে প্রোডাক্ট থাকে, সেনসিটিভ স্কিনের জন্য আলাদা করে প্রোডাক্ট থাকে। এবার যখনই হয়তো আমার অয়েলি স্কিন, আমি ড্রাই স্কিনের কিছু অ্যাপ্লাই করছি, সেটা কিন্তু আমার স্কিনে স্যুট করবে না। আচ্ছা, আর এরম অনেক সময় হতে পারে যে আমার স্কিন হয়তো নর্মাল স্কিন, কিন্তু কোনো প্রোডাক্ট আমার স্কিনে স্যুট করছে না। আচ্ছা। আমি সেটা লাগিয়ে নেওয়ার পর তখন আমার স্কিন ইচিং হতে পারে, স্কিন রেড হয়ে যেতে পারে। তাই এটা আমার মনে হয় যে স্কিন টাইপ অনুযায়ী সমস্ত প্রোডাক্ট ইউজ করা উচিত। কোনো সময় টিভিতে কোনো অ্যাড দেখে বা ফোনে কোনো রকম কিছু দেখে দুম করে সেটা লাগিয়ে নেওয়া একদমই উচিত নয়। হ্যাঁ, ম্যাক্সিমাম পাবলিক যেটা করে যে অ্যাডভার্টাইজমেন্টের ওপরে জোর দেয়। বর্তমানে একটা প্রোডাক্ট দেখলো, হ্যাঁ। সেটার রিভিউ দেখলো এবং সেটা কিনে নিল কোনো রকম কোনো কনসালটেন্ট ছাড়া। এটা একদমই উচিত না। এটা খুব ভুল ধারণা মানুষের একটা, যে যেটাই আমি দেখলাম সেটাই আমি কিনে নিলাম আর সেটা আমার স্কিনে শ্যুট করবে, এটা একদম নয়। অবশ্যই আমার নিজের স্কিন টাইপ বোঝা উচিত, তারপর আমার একটা প্রোডাক্ট কেনা উচিত। আচ্ছা, আমি একটা এখানে কথা বলতে চাই। একটা প্রোডাক্ট আছে, আমি নাম করব না, একটা ফেস ওয়াশ আছে যেটা পার্সোনালি আমার স্কিনে যখন আমি ইউজ করি যেন মনে হয় চামড়াটাকে এরকম করে টেনে ধরছে, মানে ড্রাই করে দিচ্ছে। তাহলে হিসেব মতো সেইটা আমার স্কিনের জন্য সুইটেবল নয়, একদমই নয়। তোমাকে অন্য প্রোডাক্ট বা অন্য ফেস ওয়াশ তোমাকে ইউজ করতে হবে। এবার তোমার স্কিন টাইপ অনুযায়ী, তোমার যদি অয়েলি স্কিন হয় তোমার সেরকম ফেস ওয়াশ যাবে, তোমার যদি ড্রাই স্কিন হয় তোমার ড্রাই স্কিনের মতো ফেস ওয়াশ যাবে। তো স্কিন যে কোনো প্রোডাক্টই স্কিন টাইপ ওয়াইজ ইউজ করা উচিত। আচ্ছা, তো এই যে আমরা এতক্ষণ সেনসিটিভ স্কিনের কথা বলছি, তো সেনসিটিভ স্কিন আর সেনসিটাইজড স্কিন দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে? দেখো, সেনসিটিভ স্কিনে আমাদের যে প্রবলেমগুলো হয় সেগুলো আমাদের জেনেটিক্যালি হয়। আচ্ছা, এগুলো বাইরে থেকে আসে না, মানে বাই বার্থ বলছো? একদম। কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেটা সেনসিটিভ আর সেনসিটাইজড স্কিনে এক, সেটা হচ্ছে যেটা আমাদের স্কিন ব্ল্যাক করে দেয়, র্যাশ বেরোয়, স্কিন লাল করে দেয়, ইচিং হয়। আচ্ছা, এই দুটো প্রবলেম এক, কিন্তু একটা হচ্ছে সেনসিটিভ স্কিন, সেটা আমাদের জেনেটিক্যালি হয়, আর যেটা সেনসিটাইজ স্কিন সেটা আমাদের জেনেটিক্যালি হয় না। এটা হয় ন্যাচারালি কোনো প্রোডাক্ট ইউজ করলাম, মানে প্রোডাক্টের একটা
ফল বলতে পারো। প্রোডাক্টের ফল, কোনো ধুলোবালি লাগলো, আচ্ছা। কোনো বাইরে কিছু লাগলো, সেখান থেকে হতে পারে। এটা জেনেটিক্যালি না। এটাই হচ্ছে সেনসিটিভ আর সেনসিটাইভ স্কিনের পার্থক্য। আচ্ছা, এই যে গরমকাল আমরা বলি যে স্কিন বার্ন হয়ে যাচ্ছে, তো জিনিসটা বার্ন মানে কেমন, মানে জিনিসটা কেমন, স্কিনের উপরে কি প্রভাবে? দেখো, এখন যা গরম, এখন 40 ডিগ্রি ওভার হয়ে যায় তাপমাত্রা। তো আমরা যখন রোদে বেরোই, ন্যাচারালি আমাদের স্কিনে একটা ট্যান হয়ে যাবে। এই থেকেই যখন রোদটা আমাদের স্কিনে ডাইরেক্ট পড়ছে, তখন স্কিনটা জ্বলতে শুরু করবে। সেটা সূর্যের তাপেই হচ্ছে, কিন্তু সেটা আচ্ছা। আলাদা কিছু থেকে হচ্ছে না। সূর্যের তাপ প্লাস বাইরের একটা ডাস্ট, দুটো মিক্সড হয়ে আমাদের স্কিনে টাচ হচ্ছে। সেখান থেকে স্কিনটা জ্বলতে শুরু করবে, র্যাশ হয়ে যাবে, লাল হয়ে যাবে, এরকম নানা প্রবলেম হতে থাকবে। একটা ট্যান তো অবশ্যই হবে। এটাই স্কিনটা মানে সূর্যের তাপ থেকেই বাইরে বেরোলে এরকমভাবে স্কিনটা বার্ন হয়। এটা রেমেডি কি আছে, মানে আমি যদি বার্নটাকে রিমুভ করতে চাই? অবশ্যই বাইরে বেরোলে মাস্ট সানগ্লাস ইউজ করতে হবে, মাস্ক ইউজ করতে হবে, টুপি ইউজ করতে হবে। তারপর বাড়িতে থাকলে, এই গরমে, শীতকালেরটা বলছি না, গরমে থাকলে বাড়িতে অন্তত সপ্তাহে একদিন, সেটা হোম রেমেডি দিয়েই কিছু হোক, কিংবা কোনো ফেস প্যাক হোক, কিংবা যাই হোক, সপ্তাহে একদিন স্কিনটাকে খুব ভালো করে ট্রিট করা উচিত। তাহলে সেই ট্যান থেকে মানে অনেকটা রিমুভ হয়ে যাবে ট্যানটা। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো তুমি এইমাত্র বললে হোম রেমেডিতে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই, মানে কেউ কফি পাউডারের সঙ্গে কোনো ফ্রুটসের একটা মিক্সচার করে সেটা ফেস প্যাক বানিয়ে মুখে লাগাচ্ছে, কেউ আইস প্যাক মুখে লাগাচ্ছে। তো এবার এই জিনিসগুলো করা আমার স্কিনের জন্য কতটা ঠিকঠাক? দেখো, এমনিতেই একটা ফিমেল একটা মেল স্কিন কেনে একটা ডিফারেন্স থাকে। কারণ মেল স্কিন একটু হার্ড হয় আর ফিমেল স্কিন প্রচণ্ড সফট হয়। সেই জন্য হয়তো মেল স্কিনে কিছু সেরকম লাগালে অতটা এফেক্ট হবে না, যতটা উল্টোপাল্টা কিছু ফিমেল স্কিনে লাগিয়ে ফেললে চট করে সেটার এফেক্ট হয়ে যাবে। আচ্ছা। তাই আর হোম রেমেডিতে ন্যাচারালি কোনো প্রবলেম হয় না। তাই হোম রেমেডি মেল ফিমেল বোথ ইউজ করতে পারে। আচ্ছা, তোমার মতে হোম রেমেডি বেটার এমন কিছু সাজেস্ট হ্যাঁ। করো? হোম রেমেডি আমার মতে যেটা আমি ইউজ করি প্রত্যেক সপ্তাহে, সেটা হচ্ছে বেসনের সাথে একটু টমেটো, মানে টমেটোর জুসটা বের করে নিতে হবে, তার সাথে একটু আলুটাকে ম্যাশ করে নিয়ে তারপরে সেটা যে জুসটা বেরোবে সেইটা একটু দই দিতে পারলে খুব ভালো হয়, একটু হলুদ মিক্সড করে ওটা স্কিনে ভালো করে লাগিয়ে নিতে হবে, যেখানে যেখানে আমার প্রয়োজন। লাগিয়ে নিয়ে যতক্ষণ না জিনিসটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ থাকবে। শুকিয়ে যাওয়ার পর ন্যাচারালি শুধু সাদা জল দিয়ে স্কিনটাকে আমি ভালো করে ধুয়ে নেবো। তারপর গোলাপ জল লাগালাম, আচ্ছা। কিংবা টোনার লাগালাম, কিংবা ময়শ্চারাইজার লাগালাম। আচ্ছা, তো এই যে তুমি বললে যে প্যাকটা মুখে আমাকে লাগাতে হবে, এটা আমাকে কতক্ষণ রাখতে হবে? যতক্ষণ না আমি ফিল করতে পারবো যেটা টেনে আসছে ভেতর থেকে, শুকিয়ে যাচ্ছে একদম, ততক্ষণ এটা থাকবে। আচ্ছা। ততক্ষণ রাখবো, তারপরে আমি ন্যাচারাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবো। আচ্ছা, তো আমরা যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি সেখানে আমাদের স্কিনটাই পরবর্তী ক্ষেত্রে স্কিলে পরিণত হয়। তো সেক্ষেত্রে আমরা যারা ডেইলি লাইফে একদম রোদে পুড়ে জলে ভিজে ঘেমে অফিস যাচ্ছি, তো সেক্ষেত্রে ডেইলি বেসিসে আমাদের মতো মানুষদের তুমি কি টিপস দেবে একটা স্কিনকে হেলদি রাখার জন্য? দেখো, মেনলি আমরা সবসময় মানে 9% মানুষ যেটা করে থাকে স্কিনের ওপর অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু সেটা তো না। যতক্ষণ না আমরা সেটা খাচ্ছি, যতক্ষণ আমাদের শরীরের ভেতর থেকে ঠিক হচ্ছে, ততক্ষণ কিন্তু শরীরের বাইরে থেকে ঠিক হয় না। আচ্ছা। তাই এখন যা গরম, প্রচুর পরিমাণে একটা, যেহেতু 18 বছর সবারই প্রায় হয়ে গেছে, সবাই অ্যাডাল্ট, প্রচুর পরিমাণে জল খেতে হবে, একটা হেলদি লাইফস্টাইল করতে হবে, ফাস্ট ফুড বন্ধ করতে হবে। একদম মেন হচ্ছে ফাস্ট ফুড বন্ধ করতে হবে, নয়তো কিছু সম্ভব না। ফাস্ট ফুড হচ্ছে ফাস্ট ফুড মানে তুমি জাঙ্ক ফুড বলছো? একদম সমস্ত কিছু, আচ্ছা। ফুচকা থেকে শুরু করে তুমি রোল বলো, চাউমিন বলো, যা কিছু বলো, সমস্ত কিছু ইয়ং জেনারেশনের তো এগুলোর প্রতি অ্যাডিকশন থাকবে, মারাত্মক। কিন্তু
কষ্ট করতে হবে, স্কিনকে ভালো রাখতে গেলে কষ্ট করতে হবে। এবার এইগুলো তো মাস্ট বন্ধ করতে হবে, প্রচণ্ড জল খেতে হবে, হেলথ ড্রিঙ্কস খেতে হবে, সমস্ত ধরনের শাকসবজি খেতে হবে, তাহলে তাহলে আমার শরীরের ভেতরটা ঠিক হবে। এবার আমি বাইরেটা কি করবো? আমি রোজ একটা করে স্কিন কেয়ার করব। সেখানে আমি কি করব? আমি সকালবেলা উঠে স্কিনটাকে ফেস ওয়াশ করবো। আচ্ছা। হয়ে গেল। ফেস ওয়াশ করার পর আমি একটা টোনার ইউজ করলাম, টোনারটা শুকিয়ে গেল, তারপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করলাম। আচ্ছা। তারপর বাইরে বেরোনোর খানিকক্ষণ ম্যাক্সিমাম আধ ঘন্টা আগে আমি একটা সানস্ক্রিন ইউজ করলাম। হয়ে গেল। এবার মেন যেটা, আমরা সারা দিন ঘুরে বেরিয়ে রোদে তাপ থেকে রাতে বাড়ি ফিরি, আমাদের নাইট স্কিন কেয়ারটা হয় মোস্ট ইম্পর্টেন্ট। না, একটা জিনিস তুমি খেয়াল করে দেখবে, আমরা যখন ঘুমিয়ে সকালবেলা উঠি আমাদের স্কিনটা খুব ফ্রেশ লাগে, প্রচন্ড ফ্রেশ লাগে। এটা তার একটাই কারণ, যেহেতু আমাদের রাতে ঘুমটা ভালো হচ্ছে, যেহেতু রাতে আমরা ভালো করে রেস্ট পাচ্ছি, তাই রাতে স্কিন কেয়ার প্রচন্ড দরকার। এবার রাতে স্কিন কেয়ারও তাই করব। আমি একটা ফেস ওয়াশ করলাম, ফেস ওয়াশ করার পর আমি একটা টোনার ইউজ করলাম, টোনার ইউজ করার পর একটা নাইট ক্রিম ইউজ করলাম। যদি কারোর ডার্ক সার্কেল থাকে সে আই ক্রিম ইউজ করতে পারে। ব্যাস, তারপরে এটা আমি ঘুমানোর 10-15 মিনিট আগে করলাম, তারপরে আমি শুয়ে পড়লাম। আচ্ছা, ব্যাস, এনাফ। এটা স্কিন যথেষ্ট ভালো থাকবে, ডেলি রুটিন হিসাবে এটা করতে পারে। আর মাস্ট সপ্তাহে একদিন করে একটা ডিট্যান প্যাক লাগানো, সেটা হোম রেমেডি দিয়ে বানানোই হোক কিংবা দোকান থেকে কেনা কোনো প্যাকই হোক, মাস্ট। এইটা করলে স্কিন এই গরমে অবশ্যই ভালো থাকবে। তো আমরা সকালবেলায় উঠেই আমাদের যেগুলো রুটিন থাকে, ডেলি রুটিন, কেউ কেউ জিমে যায়, কেউ কেউ যোগা করে, তো সেক্ষেত্রে ফেস ওয়াশটা তুমি বলছো মাস্ট, একদম ঘুম থেকে উঠে করতেই হবে, ফেস ওয়াশ মাস্ট। আচ্ছা, এই যে ধরো তুমি বললে রোদে বেরোনোর আগে সানস্ক্রিন, আমার কাজ মিটে গেল, বাড়ি চলে এলাম, এবার আমাকে কি ওই সানস্ক্রিনটা রিমুভ করতে হবে? করতে হবে। সেটার কি প্রসেস আছে রিমুভ করার? দেখো, যখন আমরা সানস্ক্রিনটা মেখে বাইরে বেরোচ্ছি, সানস্ক্রিন মাখা মানে তো এই না যে বাইরে ধুলোবালি আমার স্কিনকে অ্যাটাক করবে না, অবশ্যই করবে। তো বাড়ি এসে আমি সানস্ক্রিনটা তুলবো, কি করব? আমি নর্মাল ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করতে পারি, অথবা আমি ফেস ওয়াশ করতে পারি। এই দুটো প্রসেস আমি করতে পারি, তাহলে আমার স্কিন থেকে সানস্ক্রিনটা চলে যাবে, যে ডাস্টটা আমার স্কিনে এসেছিল বাইরে থেকে সেটা চলে যাবে। আচ্ছা, ব্যাস এইটা। তো এবার সানস্ক্রিন হয়ে গেল, তো বিউটি প্রোডাক্ট আরও আছে, বিউটি প্রোডাক্টের বিভিন্ন টার্মস আছে, যেমন সিরাম। তো সিরাম এর ব্যবহার কি, আর সিরাম আমি কিভাবে ইউজ করব, আর এটা কি সমস্ত স্কিন টাইপের ক্ষেত্রেই প্রযোজ্য? হ্যাঁ, সিরাম প্রত্যেকটা স্কিন টাইপ অনুযায়ী প্রযোজ্য। অয়েলি স্কিনদের জন্য তাদের মতো হয়, যাদের ড্রাই স্কিন তাদের জন্য ড্রাই স্কিনের জন্য সিরাম হয়, সব রকম স্কিনের জন্যই সিরাম হয়। এবার সিরাম কি? সিরাম হচ্ছে একটা মানে ওয়াটার বেস একটা লিকুইড, যেটা আমরা স্কিনে অ্যাপ্লাই করি। স্কিনে অ্যাপ্লাই করলে কি হয়, আমাদের স্কিন ভেতর থেকে ঠিক হতে থাকে। আচ্ছা। আমাদের স্কিনে সিরাম নানা ধরনের হয়, ডার্ক স্পটের জন্য হয়, অ্যান্টি এজিংয়ের জন্য হয়, গ্লোয়িংয়ের জন্য হয়। তো আমি যেই ধরনের সিরাম ইউজ করবো আমার স্কিনে সেরকম কাজ হবে। আমার খুব রিঙ্কেল হয়ে গেছে, তো আমি সেই হিসেবে ইউজ করছি অ্যান্টি এজিং সিরাম। তো আমার স্কিনটা ভেতর থেকে ট্রিট হবে, ভেতর থেকে আমার স্কিনটা ঠিক হতে থাকবে, রিঙ্কেলগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডার্ক স্পটের ক্ষেত্রেও তাই আমি ইউজ করছি, সেটা আমার ভেতর থেকে ঠিক হয়ে যাবে। এবার যে কোনো ধরনের মানে সিরামের কাজই হচ্ছে জিনিসটা ভেতর থেকে ঠিক করা, ওপর থেকে না, একদম এটা ভেতর অবধি যাবে, ভেতর থেকে জিনিসটা ক্লিন করবে। তো তুমি বললে যে সব ধরনের স্কিন টাইপের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ। এবার আমি আমার নিজের স্কিন টাইপ বুঝবো কি করে? দেখো, এটা খুব ন্যাচারাল ব্যাপার। যদি কেউ একান্তই বুঝতে না পারে, তার জন্য এখন যে কোনো ধরনের পার্লার বা যে কোনো ধরনের যে কোনো ধরনের, একটা বলা ভুল, স্কিনের ডক্টরের কাছে গেলে তারা তোমার স্কিন দেখে তোমাকে বলে দেবে যে তোমার স্কিন টাইপ কী। কিংবা এখন পার্লারে গেলেও নানা ধরনের মেশিন বেরিয়ে গেছে, টেস্টের মাধ্যমে তোমার স্কিন বেরিয়ে যাবে। এবার ন্যাচারালি কীভাবে বুঝবো? আমার স্কিন খুব সবসময় স্কিন থেকে খুব একটা জল, একটা তেল তেল ভাব হয়ে থাকছে, মানে কোনো ময়শ্চারাইজার ইউজ করলেও তেল তেল থাকছে, মেকআপ করছি গলে গলে পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে আমার স্কিন অয়েলি।
ড্রাই কিভাবে বুঝবো? আমি হাজার ময়শ্চারাইজার ইউজ করছি, হাজার কিছু ইউজ করছি, খানিকক্ষণ পর গিয়ে স্কিনটা ভেতর থেকে ড্রাই লাগছে, মনে হচ্ছে এরপর আর একটু কিছু মাখলে ভালো হয়, আমি বুঝতে পারবো সেটা আমার ড্রাই স্কিন। এবার সেনসিটিভ স্কিন কি করে বুঝবো? সেনসিটিভ স্কিনদের একটা জিনিস দেখবে, তাদের বেশিরভাগ সময় পিম্পল হয়ে থাকে, ওপেন পোর্স হয়ে থাকে। এবার আর তাদের কিছু লাগালেই, তাদের মানে উল্টোপাল্টা কিছু লাগিয়ে ফেললেই সেটা এফেক্ট করে যাবে, র্যাশ হয়ে যাবে, ইচিং হবে, এগুলো হতে থাকবে। তো আমি তখন বুঝবো আমার সেনসিটিভ স্কিন, সবকিছু আমার শুট করছে না। আর একটা যদি কেউ না বুঝতে পারে, তাদের জন্য দুটো নিয়ম আছে, একটা তারা ডক্টরের সাথে কথা বলতে পারে, একটা পার্লারের সাথে কথা বলতে পারে। তার মানে কনসাল্ট করে ডক্টরের সাথে একদম, তবেই। অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। তিনি যা যা প্রেসক্রাইব করবে তার মত অনুযায়ী চলা উচিত সেনসিটিভ স্কিনের জন্য, শুধুমাত্র সেনসিটিভ স্কিনের জন্য। কারণ তাদের স্কিন যেহেতু কোনো কিছু নিতে পারছে না, কোনো কিছু তারা শ্যুট করাতে পারছে না, সেই জন্য অবশ্যই আমি ডাক্তার দেখাবো। ডাক্তার আমাকে যেরম যেরম বলবেন আমি তার কথা মতো চলবো। আচ্ছা, তো আমাদের ডেইলি লাইফে ঘুম একটা খুব গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে হেলদি স্কিন পাওয়ার জন্য। তো আমার নিজের স্কিন টাইপ অনুযায়ী আমি ঘুমের কতক্ষণ আগে স্কিন কেয়ার করব? 10 মিনিট। 10 মিনিট যে আগে? কোনো ফিমেল মেল যে কোনো কেউ ঘুমানোর 10 থেকে 15 মিনিট আগে স্কিনটা কেয়ার করতে হবে। আচ্ছা, হ্যাঁ। তো এই যে টোনার সিরামের কথা এতক্ষণ কিছুক্ষণ আগে বলা হলো, টোনারটা কি সমস্ত ধরনের স্কিন টাইপের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, টোনার সেরম ভাবে সব স্কিনের জন্য আলাদা আলাদা করে হয় না। আচ্ছা, হয়তো টোনারের টাইপ আলাদা হয়, যে কোনোটা কিউকাম্বার টোনার, কোনোটা গোলাপ জল, তো টোনারের টাইপ আলাদা হয়, কিন্তু স্কিনের ক্ষেত্রে যে অয়েলি স্কিনের জন্য আলাদা করে টোনার দিচ্ছি কিংবা ড্রাই স্কিনের জন্য আলাদা করে টোনার দিচ্ছি, সেরকম খুব একটা কিছু হয় না। আচ্ছা, তো টোনারটা আমি কিভাবে ইউজ করব? আমি যদি সকালের কথাই বলি, আমি ফেস ওয়াশ করলাম, ফেস ওয়াশ আমি চানের পর করব, যেটা করব, তারপর ফেস ওয়াশ করলাম, তারপর ঘরে এলাম, আমি মুখ টুক ভালো করে পরিষ্কার করলাম, স্কিনে না জল না থাকে। আচ্ছা, একদম ড্রাই করে? একদম ড্রাই হয়ে যাবে, মানে খুব ড্রাইও না, মানে একটা সফট ব্যাপার থাকবে। তারপর টোনার একদম স্প্রে, বেশিরভাগ টোনারে স্প্রে বোতলে পাওয়া যায়, আমি ভালো করে স্কিনে স্প্রে করলাম, তারপর সেটাকে আমি ছেড়ে দেবো, শুকোক, নিজে নিজে শুকোক। আমি কোনো রকম কোনো হাত দিয়ে ড্যাব ড্যাব করবো না, কোনো রকম কিচ্ছু করবো না, সেটা আমি নর্মাল স্প্রে করে ছেড়ে দেবো, সেটা অটোমেটিক হাওয়াতে শুকিয়ে যাবে। আচ্ছা, কিন্তু ম্যাক্সিমাম যারা সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার আছে, তারা তোমার যে টার্মটা ড্যাব ড্যাব, হ্যাঁ, তো ম্যাক্সিমাম তারা সেই জিনিসটা রেকমেন্ড করে। হ্যাঁ, কেন? দেখো, একটা জিনিস দেখবে, যে ভিডিওগুলো আমরা ফেসবুকে দেখে থাকি বেশিরভাগটাই মেকআপ ভিডিও, ঠিক আছে? আমরা যখন একটা মেকআপ ভিডিও করছি, আমাদের হাতে অত সময় থাকে না যে একটা টোনার আমি লাগালাম, সেটা 10 মিনিট 15 মিনিট ধরে আমি শুকোচ্ছি, তারপর আমি কিছু ইউজ মানে ওটা করছি। তুমি বলতে চাইছো ইনস্ট্যান্ট একদম কাজ পাওয়ার জন্য? হ্যাঁ, হ্যাঁ, একদম। তো এই গরমের স্কিনের অনেক প্রবলেম আছে, মেন প্রবলেমের মধ্যে একটা হচ্ছে পিম্পল। হ্যাঁ, তো পিম্পল আমি কিভাবে আটকাবো? দেখো, মেন তো প্রথমে প্রচুর জল খেতে হবে, কারণ আগে হাইড্রেট করতে হবে শরীরকে। কারণ যদি আমার শরীর ভেতর ভালো না থাকে, আমি বাইরে থেকে কখনো সেটাকে ঠিক করতে পারবো না। আগে জল খেয়ে আমার শরীরের ভেতরটাকে ঠিক করলাম, তারপর আমি আগেই বললাম যে শাক সবজিটা খুব খেতে হবে, যে কোনো ধরনের ছোলা বাদাম এগুলো খেতে হবে। এবার আমার পিম্পল হলো, তাহলে আমি কি করব? যেটা আমি খুব করি, আমার খুব একটা পিম্পল হয় না, কিন্তু হলে যেটা করি, খুব ইউজফুল একটা প্রসেস, একটা লবঙ্গ নিলাম, একটাই লবঙ্গটাকে সারা রাত আমি জলে ভিজিয়ে রাখলাম। কি হবে? পরের দিন সকালবেলা উঠে লবঙ্গটা ফুলে যাবে, আর জলের কালারটাও চেঞ্জ করে যাবে। কিচ্ছু না, সিম্পল, তোমার বাসি মুখে সকালবেলা একদম ঘুম থেকে ওঠার পর ওই লবঙ্গটা আমি জলে ড্যাব ড্যাব করলাম, আমার যেখানে যেখানে পিম্পল হচ্ছে সেখানে সেখানে জাস্ট আমি লবঙ্গটাকে এরাম এরাম করলাম, জলে দিতে হবে, খুব জোরে না, কিন্তু জাস্ট জলে ড্যাব ড্যাব করলাম, জাস্ট আলতো হাতে এরাম 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 এরাম। এটা তুমি 2 থেকে 3 দিন করো, তোমার পিম্পল তো থাকবেই না মুখে, কোনো রকম কোনো দাগও হবে না। এটা খুব ইউজফুল একটা রেমেডি, এটা আমি করি। এবার এটা আমি সবাইকে বলিও, যাদের পিম্পল হয় এটা করা উচিত। এটা করলে একদম
হয়তো পিম্পল হবে, যে পিম্পল যে হবে না এটা আমরা গ্যারেন্টি দিতে পারি না যে হবেই না, হবে, কিন্তু হলে কি করব, সেখানে লবঙ্গটা ইউজ করতে পারি। মানে এটা একটা ঘরোয়া টোটকা। ঘরোয়া টোটকা। আচ্ছা, ডার্ক সার্কেল এটা কি কারণে হয় আর এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? মেন রিজন তো ডার্ক সার্কেলের না ঘুমোনো। আমরা প্রত্যেকে, ইভেন আমি নিজেও, রাত জেগে জেগে ফোন আমাদের দেখতেই হবে, 2, 3, 4টে ফোন চলছে। এই জিনিসটাকে বন্ধ করতে হবে। আমি জ্ঞান দিচ্ছি কিন্তু আমি নিজেও করি না। এই জিনিসটাকে বন্ধ করতে হবে। আর মেন হচ্ছে ঘুমোতে হবে, 7 থেকে 8 ঘন্টা ম্যাক্সিমাম রেস্ট করতে হবে। এবার তাতেও অনেকের কি হয় যে চিন্তা থেকে ডার্ক সার্কেল হয়, তো চিন্তাটাকে বাদ দিতে হবে। এবার হ্যাঁ, চিন্তা আমরা বলি চিন্তা করব না, কিন্তু চিন্তা করব না বললে এসে যাবে, সেটা কিছু করার নেই। এবার হ্যাঁ, এবার যদি ডার্ক সার্কেল হয়ে যায় তখন আমরা কি করব, ঘরোয়া উপায় করতে পারি, যেটা আমি আমার মা দিদাদের আমল থেকে দেখে আসছি, যে আলুর খোসা সেটার রসটা বার করে চোখে ভালো করে এই জায়গাগুলো সার্কেল করে ম্যাসাজ করে নেওয়া। আর একটা শশা কাটার পর শশার যে আমরা একটা হোয়াইট হোয়াইট জিনিস আঠাটা পাই, ওই জিনিসটা, এই দুটো গেল ঘরোয়া উপায়। তাছাড়া কি করতে পারি, নানা ধরনের নাইট ক্রিম এখন পাওয়া যায় আই এরিয়ায় লাগানোর জন্য, না সেইগুলো ইউজ করতে পারি। নানা ধরনের রোল অন বেরিয়ে গেছে এখন ডার্ক সার্কেল দূর করার জন্য, সেগুলো আমরা ইউজ করতে পারি। তার মানে তুমি বলতে চাইছো ঘুম একটা গুরুত্বপূর্ণ জিনিস? খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই। আর একটা জিনিস দেখবে, আমরা যদি বেশি রাত জাগি না, তারপর আমাদের ঘুম আসতেও চায় না, একদম কোনো রকম ভাবে আসতে চায় না, যতই চেষ্টা করি আসবে না, অসম্ভব। এবার ওই জন্য এটা মেনটেন করা দরকার, যে আমি 10টায় খেলাম, 10:30 অবধি আমি ফোন টোন দেখলাম, 11টায় আমি শুয়ে পড়লাম। একদম একটা রুলস বা রেগুলেশনের মধ্যে থাকা উচিত। ক্যামেরার উপরে যারা আছে তারা হয়তো ভাবছে যে এখন মানে ঘুমটাকে আমি একটু বাড়াবো। তো ঘুম একটা গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস হেলদি স্কিন পাওয়ার জন্য। একদম। তো রিঙ্কেল এটা কি জিনিস? একটা এজের পর দেখবে আমাদের চোখের এই এরিয়াগুলো স্কিনটা ভাঁজ হয়ে যায়। এটা হবে, মানে এটা এজিং প্রবলেম বলছো না? মানে আমাদের কম বয়সী যারা আছে তাদের মধ্যে এটা দেখা যায়। এটা এজিং প্রবলেম, এটা মেইনলি এটা এজিং প্রবলেম। কারণ একটা বয়সের পর থেকে আমাদের চুলও পাকতে শুরু করবে, আমাদের স্কিনও কুঁচকে যাবে, এখানে কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, এবার আমরা মেনটেন করতে পারি সেটাকে, যদি সেটা কম হয়। অ্যান্টি এজিং অনেক ধরনের ক্রিম হয়, সেগুলো আমরা ইউজ করতে পারি। আর মেন আমি বারবার একটা কথাই বলছি, আমাদের ভেতর থেকে, শরীরটাকে ভেতর থেকে ঠিক রাখতে হবে। ডায়েট মেনটেন করতে হবে, ফাস্ট ফুড বাদ দিতে হবে, শরীরকে হাইড্রেট রাখতে হবে। তাহলে আর মেন স্মোক করা যাবে না, কোনো ধরনের নেশা করা যাবে না, তাহলে রিঙ্কেল অনেক কম আসবে। এইগুলো মানলে কম হবে, হবে না আমরা এটা একদমই বলতে পারি না, কারণ এগুলো ন্যাচারাল জিনিস, এগুলো হবেই, কিন্তু কম হবে। আচ্ছা, আমরা যে ধরো ডক্টরের কনসাল্ট নিয়েই হোক, না নিয়েই হোক, বিউটিশিয়ানদের কনসাল্ট নিয়ে হোক, এই যে ঝুড়ি ঝুড়ি এত প্রোডাক্ট ইউজ করছি, এগুলোতে সামান্য হলেও কিছু তো কেমিক্যাল আছে। হ্যাঁ, অবশ্যই কেমিক্যাল আছে, পুরোপুরি তো ন্যাচারাল প্রোডাক্ট নয়। তো ইউজ করা আমাদের শরীরের জন্য কতটা ঠিক, কতটা ভুল? 1 নম্বর। 2 নম্বর, একটা নির্দিষ্ট এজের পর এটার কি কোনো সাইড এফেক্ট দেখা দিতে পারে? হতে পারে, যেহেতু আমাদের এখন সবারই এখানে যারা আছি, বা হয়তো ওদিকে ক্যামেরার উপরে যারা দেখছেন, অনেকেরই বয়স কম, অনেকেরই বয়স বেশি। যাদের বয়স কম, আমরা ন্যাচারালি ফোন দেখছি, এটা আজকে খুব ভাইরাল, আমি এটা কিনে নিলাম, এটা আমি লাগাচ্ছি, হয়তো তা আমার বয়সটা কম বলে আমার উপর অতটা এফেক্ট পড়লো না। কিন্তু যখনই আমার বয়সটা বাড়বে, সেই যে আমি 10 বছর আগে ইউজ করেছিলাম তার এফেক্টটা কিন্তু তখন পড়বে। আর তাছাড়া কি হয়, যাদের বয়স বেশি, ম্যাক্সিমাম 40-র পর যারা, তাদের সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তাদের তো কখনোই ফোনে আমি এটা দেখলাম, এটার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, এটা খুব ট্রেন্ডিং, এটা আমি ইউজ করলাম, এটা করা উচিত না। একটা নির্দিষ্ট এজের পরে তুমি বলতে চাইছো স্কিনটা আরো সেনসিটিভ হয়ে যায়, তো একটা প্রপার আমাকে কেয়ার করতে হবে, যে আমি যেটাই দেখছি সেটাই লাগিয়ে ফেলছি, এটা একদমই নয়। আচ্ছা, আর একটা প্রবলেম, ব্ল্যাক হেডস, এটা কিভাবে হয়? এটা থেকে আমি কিভাবে ওভারকাম করবো জিনিসটা? দেখো, ব্ল্যাক হেডসটা এখন আমাদের সবার, কারোর নেই বলতে পারবো না, কারোর হোয়াইট হেডস আছে, কারোর ব্ল্যাক হেডস আছে। ব্ল্যাক হেডসটা হয় স্কিনের ভেতর থেকে,
যে আমরা রাত দিন বাইরে ঘুরছি, কলেজ স্কুল অফিস নানা ধরনের কাজে বেরোচ্ছি, যে ডাস্টটা আমাদের স্কিনে এসে লাগছে, সেখান থেকে ব্ল্যাক হেডসটা মেনলি তৈরি হয়। এটা আমাদের স্কিনের ভেতর থেকে হয়। এবার ব্ল্যাক হেডস কী করে দূর করব? আমরা স্ক্রাবিং করতে পারি। এখন ব্ল্যাক হেডস প্যাচেস বেরিয়ে গেছে, আচ্ছা, যেগুলো সেই জিনিসটা কি? স্ট্রিপসের, ওগুলো এখন স্ট্রিপসের মতো পাওয়া যায় কিংবা ফেস প্যাকের মতনও পাওয়া যায়। আচ্ছা, এবার চারকোল টাইপের হয়, ওটা লাগিয়ে খানিকক্ষণ রাখতে হয়, তারপর জিনিসটা শুকিয়ে গেলে ওটাকে টেনে তুলে ফেলতে হয়। তো ওটা যখন তুলবো তাও ওই প্যাচেসটা বা ওই স্ট্রিপসটার মধ্যে পুরো পরিষ্কার দেখা যাবে যে ব্ল্যাক হেডসটা বা হোয়াইট হেডসটা উঠে এসেছে। তো মানে আলাদা করে কিছু এর জন্য নেই। এই ব্ল্যাক হেডস তোলার জন্য নয় স্ক্রাব করতে হবে, নয় এই স্ট্রিপসগুলো ইউজ করতে হবে। আচ্ছা, যে জায়গাগুলো থেকে তুমি বললে ব্ল্যাক হেডসটা উঠে এসেছে, সেই জায়গাগুলোতে যখন উঠে যাবে ব্ল্যাক হেডসগুলো, সেই জায়গাগুলোতে মিনিমাম একটা হোল হয়ে যাবে তো? না, সেরকম কিছু হবে না। সেরকম কি, যদি তার স্কিনে আগে থেকে কোনো প্রবলেম না থাকে, আচ্ছা। ওপেন পোর্স তার স্কিনে আগে থেকে না থাকে, তাহলে পরবর্তীকালে আমার যেমন নর্মাল স্কিন, আমার কোনো ওপেন পোর্স নেই, আমি যদি করি আমার স্কিনে কিছু হবে না। আচ্ছা, এটা ন্যাচারাল। আচ্ছা, কিন্তু যদি থাকে তাদের ক্ষেত্রে? হ্যাঁ, তাদের ক্ষেত্রে বোঝা যাবে, আরো বোঝা ক্লিয়ার যাবে। হয়ে যাবে জিনিসটা, যে পরিষ্কার হয়ে গেছে জায়গাটা। মানে সেই জায়গাটা তাহলে আমি কিভাবে রিকভার করব? ওপেন পোর্স হয়ে গেলে ওটা রিকভার করা পসিবল না, কোনোভাবেই পসিবল না। একমাত্র তোমাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, যেটা আমি কিভাবে ঠিক করব। ডক্টর ছাড়া কোনো রকম পার্লার, কোনো রকম হোম রেমেডি, কোনো রকম ফেস প্যাক ওপেন পোর্স ঠিক করতে পারে না। ওটা একমাত্র ডক্টরের কনসাল্ট নিয়ে ইনি যা বলবেন, তিনি হয়তো কিছু ক্রিম দিয়ে জায়গাটাকে চেষ্টা করবেন কভার করে দেওয়ার। তো এটা ডক্টরের পক্ষেই সম্ভব, আমাদের পক্ষে নয়, বিউটিশিয়ানদের পক্ষে নয়, সম্ভব না। একদমই নয়। তো আমার যে নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ময়েশ্চারাইজার নিয়ে। গরমকালেও কি মানুষের মধ্যে এই জিনিসটা আসে যে ময়েশ্চারাইজার ইউজ করব? কারণ আমরা জেনারেলি ভেবে থাকি যে শীতকালে ময়েশ্চারাইজার ইউজ করব, কিন্তু এখন একটা নতুন ট্রেন্ড এসেছে যে জেল টাইপের যে ময়েশ্চারাইজারগুলো হয় সেগুলো গরমকালে হ্যাঁ, রেকমেন্ড করা হয় ইউজ করার জন্য। হ্যাঁ। তো এটার ব্যাপারটা কি, বা এটা কতটা যুক্তিযুক্ত? ন্যাচারালি ময়েশ্চারাইজার হয় দুটো টাইপ, একটা অয়েল বেস, একটা জেল বেস বা ওয়াটার বেস। এবার অয়েল বেসটা আমরা সবসময় ইউজ করে থাকি শীতকালে, আচ্ছা। যেহেতু শীতকালে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়। আর এখন জেল বেস বা ওয়াটার বেস যেই ময়েশ্চারাইজারটা, সেইটা আমরা ইউজ করব গরমকালে। কেন? তাহলে আমাদের স্কিনটা হাইড্রেট থাকবে, স্কিনটা সফট থাকবে। এবার যদি অয়েল বেস ময়েশ্চারাইজার গরমকালে ইউজ করে ফেলি, স্কিন কালো হয়ে যাবে, স্কিন আচ্ছা। তেল বেরোতে থাকবে স্কিন দিয়ে, মানে একটা কন্টিনিউ ঘাম হতে থাকবে। সেটা ওয়াটার বেস ময়েশ্চারাইজারে কখনো হবে না। তো ময়েশ্চারাইজার মানে দুটো সিজনের জন্য দুটো ময়েশ্চারাইজার আলাদা? আলাদা আলাদা। আচ্ছা, তো এরপরে হচ্ছে তোমার একটা টার্ম আছে, তুমি যেটা এইমাত্র ইউজ করলে, স্ক্রাবিং। স্ক্রাবিং কি করে করতে হয়, আর এটা কি সব টাইপের স্কিনের জন্যই করা উচিত? সব টাইপ সেনসিটিভ স্কিনে জিনিসটা স্কিপ করা উচিত। তুমি ড্রাই স্কিনে করতে পারো, অয়েলি স্কিনে করতে পারো। কিভাবে করবে? আমি এই দুটো আঙুল, আমার দুটো আঙুলের মধ্যে টিউব থেকে নিলাম, এতটা পরিমাণ নিলাম। আমি এই জায়গাটা ইউজ করব, এই জায়গাটা ইউজ করব, এইখানটা, নাকটা, কপালের এইখানটা নিলাম। তারপর কি করলাম, সামান্য জল নিলাম হাতে, জাস্ট হালকা হাতে নর্মালি এমন এমন এরম এরম ম্যাসাজ করতে থাকবো। কোনো রকম হার্শভাবে ম্যাসাজ করবো না, কারণ স্ক্রাব এমন একটা জিনিস একটু বালি বালি টাইপের হয়। আচ্ছা, খুব যদি আমরা সেটাকে হার্শলি স্কিনের উপর অ্যাপ্লাই করি না, স্কিন কেটে যেতে পারে, ছুলে যেতে পারে। তো কখনোই সেটা করব না। খুব সফটলি একটু প্রেশার দিয়ে এই জায়গাগুলো, নাকটা, এই জায়গাগুলো ভালো করে ম্যাসাজ করব। তারপর সেটাকে আমরা ন্যাচারালি, এটার মূল কারণ কি ডার্ক পার্টিকেলগুলোকে স্কিন থেকে রিমুভ করা একদম। আর স্ক্রাবটা ছাড়া অন্য কোনো কাজে সেরকম ব্যবহার হয় না। আচ্ছা, আমাদের এখনকার দিনে যে ফেস মাস্কগুলো বেরিয়েছে, ফেসিয়াল মাস্ক, চারকোল আছে, তারপর তোমার কোরিয়ান ফেস মাস্ক আছে, তারপরে কি হাইঅ্যালুরোনিক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো
এই যে ফেস মাস্ক গুলো, এগুলো কি সব টাইপ, মানে সব স্কিন টাইপের জন্যই কি ইউজ করা উচিত? টাইপের জন্য আলাদা আলাদা, আচ্ছা, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। হ্যাঁ, আমি আমার হয়তো ড্রাই স্কিন, আমি অয়েলি জিনিস করব না, ফেস মাস্ক ইউজ করব না। বা আমার হয়তো মানে অয়েলি স্কিন, আমি অন্য জিনিস ইউজ করব না, স্কিন টাইপ অনুযায়ী ফেস মাস্ক আলাদা ইউজ করব। হ্যাঁ। আচ্ছা, এই যে হাইয়ালুরোনিক অ্যাসিড, এটাতে তো মেনলি অ্যাসিড কন্টেন্ট থাকে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের স্কিনের জন্য, আমরা জানি অ্যাসিড জিনিসটা খারাপ, তো এই ব্যাপারটা স্কিনের জন্য কতটা ভালো? দেখো, সাধারণ আমরা সবাই মনে করি অ্যাসিড জিনিসটা স্কিনের জন্য খারাপ, কিন্তু আমাদের স্কিনেরও তো কিছু পার্ট থাকে যেগুলো আমরা নর্মালি ক্লিন করতে পারি না। সেইখানে হাইয়ালুরোনিক অ্যাসিডের যে তুমি সিরাম বলো, ফেস মাস্ক বলো বা ফেস প্যাক যাই বলো, সেটা স্কিনে অ্যাপ্লাই করার পর সেটা ডিপ ক্লিন করে, কিন্তু স্কিনকে কোনো রকম কোনো ক্ষতি করে মানে না, কোনো ড্যামেজ করে না। এটা স্কিনের জন্য ভালো, তবে সেটা স্কিন টাইপ অনুযায়ী আচ্ছা, অবশ্যই। আচ্ছা। তো এটা কোনো ড্যামেজ করে না, এটা অবশ্যই যাদের স্কিনে সুইটেবল তারা ইউজ করতে পারে। এতে স্কিন ভেতর থেকে পরিষ্কার হবে, ক্লিন হবে, গ্লো হবে, তো করতে পারে ইউজ। যারা ধরো রেগুলার, যাদের মেকআপ প্রয়োজন হয়, মানে মিডিয়া পার্সন, দিন রাত মেকআপ করছে, মেকআপের সঙ্গে ওঠা বসা, তারা নিজের স্কিন কেয়ার কিভাবে করবে? হেভি মেকআপ যারা করে, হেভি, যেমন মডেল হেভি মেকআপ করতে হয়, একদম। অ্যাক্ট্রেস হেভি মেকআপ করতেই হবে। তো তারা কি করবে? একটা খুব ভালো প্রসেস, যার এটা সেলিব্রিটিরা করে, বরফ দিয়ে ট্রিটমেন্ট করে। ঠান্ডা জল, তার মধ্যে বেশ খানিকটা বরফ ফেলে আইস দিল। প্যাক ইউজ করে। আইস প্যাক ঠিক বলতে পারবো না ওটা, মানে একটা যাই আইসের একটা ট্রিটমেন্ট ওটা। আমি খানিকক্ষণ ওই ঠান্ডা জল বরফটার মধ্যে আমার ফেসটাকে ওখানে দিয়ে রাখলাম। আচ্ছা, এতে অনেকটা স্কিন হাইড্রেট হয়ে যায় এবং স্কিনের অন্য যে কোনো প্রবলেম এটা থেকে চলে যায়। এটা বেশিরভাগ এই জিনিসটা সেলিব্রিটিরা করে থাকে। তাছাড়া কি করব, ডেলি বেসিসে আমি স্কিন ক্লিন করব, আমি তারপরে সিরাম লাগাবো, টোনার লাগাবো, একটা যে কোনো ধরনের ক্রিম ইউজ করব। তো এটাই এনাফ। আর মাসে কিংবা সপ্তাহে একটা করে আমি ডিপলি স্কিনটাকে ক্লিন করার একটা কিছু করব। সেটা অবশ্যই কনসাল্ট করে। হ্যাঁ। তো আমরা নর্মাল, আমাদের যারা মা কাকিমা বা জেঠিমারা আছে, পুজো পার্বণ এলেই বাঙালির মেকআপের একটা ধুম বেড়ে বেড়ে যায়। যায়। আর সেক্ষেত্রে প্রথমেই নাম আসে যেটার, সেটা হচ্ছে ফেসিয়াল। হ্যাঁ, তো ফেসিয়াল করাটা কতটা দরকার প্রথমত, দ্বিতীয়ত এটা কি সব ধরনের স্কিন টাইপের জন্য ঠিকঠাক, মানে সুইটেবল জিনিসটা? এটা কি মত তোমার? ফেসিয়াল জিনিসটা হচ্ছে আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করে, গ্লো করে, সফট করে। এবার হ্যাঁ, মা কাকিমা জেঠিমাদের ক্ষেত্রে তারা 24টা ঘন্টা গ্যাসের সামনে রান্না করছে, একদম। যা মানে ঘরের 24টা তারা কাজ করে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে ফেসিয়াল অবশ্যই দরকার। তো এবার কি হয়, ফেসিয়ালটা তারা যখন করলো, ফেসিয়াল করার পর এক সপ্তাহ স্কিনে খুব ভালো গ্লো থাকে, সেটা এক সপ্তাহ পর কিন্তু আর থাকে না। এবার হ্যাঁ, রইল স্কিন টাইপ অনুযায়ী, ড্রাই স্কিন আর অয়েলি স্কিন অবশ্যই ফেসিয়াল করতে পারে। যাদের সেন্সিটিভ স্কিন তারা ফেসিয়াল করতে পারে, অবশ্যই করতে পারে, কিন্তু সেটা খুব ভালোভাবে যারা বিউটিশিয়ান তাদের সাথে কনসাল্ট করবে তারপরই। কারণ হয়তো দুম করে ব্লিচ যে জিনিসটা, আচ্ছা, ব্লিচ জিনিসটা অনেকে শ্যুট করে না। আচ্ছা। আমি স্কিনে লাগানোর পর স্কিন জ্বলতে পারে, সেটা যদি সেন্সিটিভ স্কিনে দেওয়া হয় মারাত্মক রকম ক্ষতি হয়ে যাবে। তাই ব্লিচটা সেন্সিটিভ স্কিনে একদম স্কিপ করা উচিত। আচ্ছা, ব্লিচ জিনিসটা কি? মানে ব্লিচ জিনিসটা হচ্ছে মানে একটা নুন টাইপের জিনিস থাকে, যেটা নুন না, একদমই নুন না, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আর একটা ক্রিম থাকে, আচ্ছা, দুটোকে মিক্সড করে নিতে হয় ভালো করে, তারপর সেটা স্কিনে অ্যাপ্লাই করতে হয়। তো এটাতে কি হয়, মানে এটা কি রাফ রাফ টাইপের কিছু প্রোডাক্ট? রাফ না, এটা একটা সফট জিনিস। আচ্ছা, এটা লাগানোর পর স্কিনটা প্রচণ্ড ক্লিন হয়ে যায়, মানে আলাদাই একটা গ্লো আসতে শুরু করে। আর আমার স্কিনে যদি হেয়ার থাকে সেগুলো ব্রাউন হয়ে যাবে, স্কিনটা খুব গ্লো করবে। কিন্তু ব্লিচ করা ভালো, অবশ্যই ভালো, স্কিন গ্লো করে, একটা খুব ভালো দেখতে লাগে, কিন্তু ব্লিচ সবসময় করা উচিত না।
আচ্ছা, বছরে একবার করলাম বছরে একবার, কিংবা মাসে একবার করলাম, মাসে একবার বা স্কিন টাইপ অনুযায়ী স্কিন সেটা। টাইপ অনুযায়ী ভ্যারি করছে। হ্যাঁ, তো ফেসিয়াল করার কতদিন পর্যন্ত গ্লোটা থাকে? ম্যাক্সিমাম এক সপ্তাহ একটা সুন্দর গ্লো থাকবে, এক এক সপ্তাহ। সপ্তাহ। তারপরে আস্তে আস্তে কমতে সেটা ডাল হয়ে যাবে। কমতে থাকবে। হ্যাঁ। তো এই যে ধরো অনেকের দেখি রেডিশ ভাব আছে স্কিনে, বা যতই স্কিন কেয়ার করাক না কেন পিম্পল মাস্ট থাকবেই। তাদের ক্ষেত্রে কিভাবে আমি ট্রিট করব? তাদের বাইরে থেকে আমি কিছু করতে পারবো না, যে বাইরে থেকে অবশ্যই সেটা আমাকে শরীরের ভেতর থেকে ঠিক করতে হবে। আচ্ছা। আগে আমার ডায়েট পাল্টাতে হবে, হুম। তারপর আমার আস্তে আস্তে স্কিনের ওপরে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে। যতক্ষণ না আমি ভেতর ঠিক করতে পারছি ততক্ষণ আমি বাইরে ঠিক করতে পারবো না। আমার ভেতরটা ক্লিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যখনই ভেতরটা ক্লিন হতে থাকবে অটোমেটিক্যালি পিম্পল কমতে থাকবে, অটোমেটিক্যালি। তখন আর আলাদা করে তোমাকে কিচ্ছু লাগাতে হবে না। আচ্ছা, তো আগে শরীরের ভেতরটা ঠিক করব। এই যে তুমি বারবার বলছো ভেতর ঠিক করতে হবে, ভেতর ঠিক করার জন্য আমরা যেটা আমাদের যেটা দেখে থাকবে ইয়ং জেনারেশন, তুমি হয়তো নিজেও করো বা আমিও করি, ফোন ঘাঁটা, হুম। যেটা কিছুক্ষণ আগেই কথা হলো। হুম। অনেকে আছে নেশার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে, তারপরে তোমার সারাদিন হয়তো এমনই তাদের কাজের পারপাস যে সারাদিন হয়তো ধুলো ঘাম ময়লার মধ্যে তাদের কাটাতে হচ্ছে। তো তাদের তুমি কি টিপস দেবে ভেতর থেকে যে আমি রিকভার করব নিজের স্কিনকে? জল তো খেলাম, আর একটা তুমি বললে ডায়েট। একটা হেলদি স্কিন পাওয়ার জন্য কি ডায়েট আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে বা ক্যামেরার ওপরে যারা আছে, যারা ইজিলি জিনিসটাকে নিতে পারবে বা নিজেদের জীবনে ট্রাই করতে পারবে, তোমার কি মতামত? দেখো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে খুব হাই কিছু করা পসিবল হয়ে সম্ভব না। ওঠে না, কারণ এখনকার যা দিন প্রত্যেকটা জিনিসের প্রচন্ড দাম, একদম। সবকিছু কিনে সবকিছু করা সম্ভব হয় না। তো আমরা ন্যাচারালি কি করব, আমরা বাড়িতে যা খাই আমরা তাই খাবো, আচ্ছা। কিচ্ছু আলাদা করে এক্সট্রা করে আমাকে করতে হবে না। জলটা আমি অনেকটা বেশি খাবো, পারলে একটু ডিটক্স ওয়াটার খাবো, ঠিক আছে? একটা বিটরুট, তার সাথে একটু শসা, একটু লেবু, একটু পুদিনা পাতা দিয়ে ওয়াটার, সেটা আমি খেতে পারি। আর একটা জিনিস এখন খুব ট্রেন্ডিং স্কিনটাকে গ্লো বা স্কিনকে হেলদি রাখার জন্য, বিট, বিট, গাজর, শসা, তার সাথে একটু পুদিনা পাতা, আদা, এই কটা জিনিসকে মিক্সড করে নিয়ে একটা জুস বানিয়ে নিয়ে যদি খেতে পারা যায়, আচ্ছা, তাহলে আর কিচ্ছু করতে হবে এটা না। কি ডেলি ডেলি? হ্যাঁ, এটা ডেলি করতে পারে। এটা একদিন হয়তো গ্যাপ দিল, আচ্ছা। তাছাড়া ডেলি করতে পারে। এইটা করলে আর স্কিনের কোনো রকম কোনো প্রবলেম বা কিচ্ছু হবে না, স্কিন অটোমেটিক গ্লো হয়ে যাবে, অটোমেটিক ব্রাইট হতে থাকবে। তাছাড়া কি করবো, আমাদের শাক সবজি খেতেই হবে, এটাকে কোনো রকম ভাবে স্কিপ করা যাবে না। মানে তুমি কি এটা বলতে চাইছো যারা ভেজিটেরিয়ান আর যারা নন ভেজিটেরিয়ান দুজনের স্কিনের মধ্যে ডিফারেন্স আছে? ভেজিটেরিয়ানদের স্কিনের মধ্যে একটা গ্লো থাকে, এটা কিন্তু নন ভেজিটেরিয়ানদের মধ্যে থাকে না। একটা জিনিস খেয়াল করে দেখবে, তারা সবসময় মানে একটা আলাদা রকম গ্লো করতে থাকে, কারণ তারা বেশিরভাগ সময় শাকসবজি, ফলমূল এসব খেতে থাকে। তো তাদের স্কিনের একটা অন্যরকম ব্যাপার টোন থাকে, আলাদা আলাদা থাকে। এবার ফল খেতে হবে, সব ফল আমাদের মধ্যে অ্যাফোর্ড করা সম্ভব না। না। কলা খেলাম, একটা আপেল খেলাম, মানে ডেলি যে আমাকে সব খেতে হবে সেটা না, কিন্তু আমি রোজ একটা একটা করে খেলাম, এটা করতে পারি। 2-4 দিন স্কিপ করলাম, আবার খেলাম। ন্যাচারালি একটা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে তারা এরমভাবে একটা ডায়েট কন্ট্রোল করতে পারে। আর যা যা বললাম এগুলোকে ফলো করতে পারলে আর কোনো কিছু এক্সট্রা করতে হবে না, কোনো দামি জিনিস ইউজ করতে হবে না, কোনো দামি মানে কোনো বেশি খরচা করতে হবে না। ন্যাচারাল ডেলি লাইফে আমরা যা যা করি তাই তাই কটা জিনিস এক্সট্রা অ্যাড করে একটা হেলদি লাইফস্টাইল তারা পারবে করতে, ব্যাস এইটুকু। আমার পরের যে কোশ্চেনটা আছে তোমার কাছে সেটা হচ্ছে ফেস ম্যাসাজের ব্যাপারে। হ্যাঁ, তো ফেস ম্যাসাজ করা এখনকার দিনে কতটা দরকার এবং এটার ফল কি হতে পারে?
বিভিন্ন স্কিন টাইপের ক্ষেত্রে? তো স্কিন টাইপের ক্ষেত্রে ফেস ম্যাসাজ সেরকম কিছু হয় না, প্রত্যেকটা স্কিনই আমরা ম্যাসাজ করতে পারি। এবার ম্যাসাজে কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে, ব্লাড সার্কুলেশন বাড়লে কি হয়, স্কিনটা গ্লোয়িং হয়, রিঙ্কেল কম আসে। তো এবার এখন 18 থেকে 80 সবাই ম্যাসাজ করতে পারে। এবার যারা কম বয়সী তাদের ক্ষেত্রে ম্যাসাজ করার সময় হয়তো প্রেশারটা খুব বেশি দেওয়া হয় না, কিন্তু যাদের একটু বয়সটা বেশি তাদের ক্ষেত্রে একটু হালকা প্রেশার দিয়ে ম্যাসাজটা করা হয়। তো ম্যাসাজ করলে স্কিন টান টান থাকে, স্কিন গ্লোয়িং থাকে, ওই আগে যেটা বললাম ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। তো ম্যাসাজ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার মতে প্রত্যেকটা মানুষেরই মাসে অন্তত একটা করে ম্যাসাজ করানো উচিত স্কিনটাকে ভালো রাখার জন্য। আমরা একটা টার্ম ইউজ করে থাকি CTSM, মানে ক্লিনজিং, টোনিং, সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার। তো এই চারটের মধ্যে কতটা গ্যাপ থাকলে ভালো হয়, মানে একটার সাথে একটা? আমি ফার্স্টে ফেস থেকে ওয়াশ করলাম, তারপরে আমি মুছে নিলাম, তারপর আমি একটা টোনার ইউজ করলাম। যতক্ষণ না টোনারটা আমার স্কিনের ভেতরে যাচ্ছে, যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ আমি সিরাম বা ময়শ্চারাইজার ইউজ করব না। আমার স্কিনটা শুকিয়ে গেল, জিনিসটা স্কিনের ভেতরে চলে গেল, তারপর আমি একটা সিরাম বা আমি একটা ময়শ্চারাইজার ইউজ করলাম। মানে কোনো 10 মিনিট 15 মিনিটের গ্যাপ না, আমি যতক্ষণ মানে যতক্ষণ জিনিসটা না টানছে ততক্ষণ ইউজ করব না, টেনে গেলে তারপরে আমি ইউজ করতে পারি। আচ্ছা, তো এবার আসছি ঘুমের ব্যাপারে। তো ঘুমটা আগেও বলা হলো দরকার, তো জেনারেলি একটা হেলদি স্কিন পাওয়ার জন্য মিনিমাম কত ঘন্টা? 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা খুব দরকার। এর থেকে বেশি হলে অসুবিধা নেই? অসুবিধা নেই। তখন কি হবে বলতে, অলস ভাব চলে আসবে, এই কাজ করতে ভালো লাগবে না, ল্যাদ লাগবে। তাহলে 7-8 ঘন্টা এনাফ, একটা মানে আমাদের মতো মানুষের জন্য এনাফ। তো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আমরা যেটা স্কিনের জন্য ইউজ করে থাকি, তুমি এখানেই মেনশন করেছো টমেটো। টমেটো ছাড়া স্কিনের জন্য আমরা দেখো কম বেশি কিন্তু সব ইউজ করি, আলুও ইউজ করি, শসাও ইউজ করি, টমেটো ইউজ করে থাকি, সমস্ত জিনিস। ইভেন কলাও আমরা ইউজ করতে পারি। আমরা ডাইরেক্ট কলাটাকে একটু ম্যাশ করে নিয়ে স্কিনে লাগাতে পারি, অথবা যে খোসাটা হয়, মানে পাকা কলার যে খোসাটা হয়, সেইটাকে আমরা স্কিনে লাগাতে পারি। তাহলে আমাদের এই কয়েকটা জিনিস ইউজ করতে পারি। আচ্ছা, ট্যানিং তুমি যে বললে স্কিনে পড়ে, আর ট্যানটাকে রিমুভ করার জন্য ডিট্যানিং, তো ট্যানিংটা কি শুধুমাত্র গরমকালেই পড়ে না শীতকালেই পড়ে? শীতকালেও পড়ে। আচ্ছা, শীতকালেও পড়ে, দুটো। গরমকালে তো খুবই বেশি পড়ে, শীতকালেও পড়ে। আচ্ছা, আর ডিট্যানিং করার জন্য তাহলে আমরা কি করতে পারি? ডিট্যানিং করার জন্য যদি হোম রেমেডি ইউজ করা হয়, তাহলে একটু বেসন, হলুদটাকে পুড়িয়ে নিয়ে ব্ল্যাক করে নিতে হবে। কাঁচা হলুদ? কাঁচা মানে যে হলুদ পাওয়া যায়, পাউডার হলুদ, ওটাকে একটু ব্ল্যাক করে নিতে হবে। তারপর ওর সাথে একটুখানি টমেটোর পিউরি দিলাম, তারপর দিলাম একটু আলুর রসটা, এই কটা জিনিস দিলাম, মিক্সড করলাম। ওটা আমি যদি আমি টক দই চাই তো আমি অ্যাড করতে পারি, মানে এটা অপশনাল, ওটা নাও করতে পারি। একটু গোলাপ জল, এই কটা জিনিস মিক্সড করে আমি স্কিনে লাগিয়ে রাখলাম। এটা যদি ডেলি করতে পারি তাহলে তো খুবই ভালো। ডেলি যদি কেউ না করতে পারে, কেউ একদিনও করতে পারে। এইটা কন্টিনিউ করলে ট্যান বা অনেক সময় অনেকে দাগ ছোপ থাকে, সেটাও চলে যায়। মানে একদম কম খরচে ঘরোয়া পদ্ধতি একদম। আর ট্যান রিমুভার তো মার্কেটে এখন অনেক রকমই আছে। তো তুমি বর্তমানে বললে যে ব্রাইডাল মেকআপের সঙ্গে যুক্ত আছে, তো ব্রাইডাল মেকআপ ধরো তোমার কাছে কেউ করতে এলো, তুমি কতদিন আগে থেকে তাকে স্কিন কেয়ার করা শুরু করবে এবং এর কি কি প্রসেস রয়েছে? যদি সে ব্রাইড হয় তাহলে অবশ্যই সে একটা মেকআপ আর্টিস্টের সঙ্গে 1 বছর আগে থেকে কন্ট্যাক্ট করবে, কারণ মেকআপ আর্টিস্টদেরকে 1 বছর আগে থেকেই বুকিং করতে হয়, নয়তো পরে স্লট পাওয়া যায় না। আচ্ছা, 1 বছর আগে থেকে সে যখন আমাকে বুকিং করলো, সে অবশ্যই আমার কাছে টিপস চাইবে যে কি করবো কি করবো না। তখন ন্যাচারালি সেটা বলা হয়।
যে বিয়ের বেশ কিছু দিন বা বেশ কিছু মাস আগে থেকে সে একবার ফেসিয়াল করবে, যদি তার সেটা শ্যুট করে তাহলে আবার করবে, না শ্যুট করলে স্কিপ করে দেবে, হেয়ার রিমুভ করবে, ফেসিয়াল হেয়ার রিমুভ করবে। যদি সে চায় সে পার্লারে যাবে না, সে কোনো রকম কোনো পার্লারের জিনিস করাবে না, সে হোম রেমেডি ইউজ করবে, হোম রেমেডি ইউজ করে করে ফেসটাকে ঠিক করার চেষ্টা করবে। আর এমন কোনো জিনিস ইউজ করবে না যেটা তার পিম্পল বেরিয়ে যেতে পারে বা র্যাশ হয়ে যেতে পারে। এটাই মানে এটা পুরোপুরি 1 ইয়ার ধরে চলবে? চলবে। আমরা যে এত স্কিন কেয়ারের কথা বলছি, কোথাও কি স্কিন কেয়ারের সঙ্গে আমাদের হেয়ার রিলেটেড যে ব্যাপার সেটা কি যুক্ত আছে? মানে অনেকে বলে যে আমাদের মাথার যে স্কাল্প সেটা যদি পরিষ্কার থাকে আমাদের ফেসও নাকি পরিষ্কার থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। আর যদি দেখবে আমাদের মাথাটা তেলতেলে হয়ে আছে, আমাদের ফেসটাও অটোমেটিক তেলতেলে হতে শুরু করে। তাছাড়া কি হয়, যদি ড্যান্ড্রাফ থাকে কারোর, আমার নিজের একটা অনেক বড় প্রবলেম, এটা আমি বলছি, প্রায় 4-5 বছর আগেকার কথা। হঠাৎ করে কোথাও কিছু নেই, আমার মাথায় প্রচন্ড খুশকি ছিল আগে। কি হলো, আস্তে আস্তে এই জায়গাটা পুরো হাতে ছাল উঠলে যেরকম হয় ছাল ওটা মতো হয়ে গেল পুরো জায়গাটা, ঠিক আছে? আর অল্প অল্প খুশকি। এবার আমি মাস্ক ছাড়া কোথাও বেরোতে পারতাম না, অনেক বোরোলিন লাগিয়েছি, এই লাগিয়েছি সেই লাগিয়েছি, কিচ্ছুতে কমেনি। তারপর আমি একটা ডাক্তারকে দেখালাম, তিনি সর্বপ্রথম একটা কথাই বলে, মাথায় খুশকি আছে? আলাম হ্যাঁ। বললে এটা খুশকি থেকে এই প্রবলেমটা হয়েছে, মানে ড্যান্ড্রাফ ফেসে পড়ে, তো সেখান থেকেই নানা ধরনের প্রবলেম, ভুরুতে পড়ে, চোখের পাতায় পড়ে, তো ওখান থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে। তারপর উনি ফার্স্ট অফ অল আমাকে আগে ড্যান্ড্রাফ ক্লিয়ার করার জন্য একটা শ্যাম্পু দেন, সেই শ্যাম্পুটা আমি ইউজ করি, তারপর আমার ড্যান্ড্রাফ ক্লিয়ার, এই প্রবলেমটা অটোমেটিক ক্লিয়ার। হেয়ারের প্রবলেম থাকে অবশ্যই সেটা ফেসে এফেক্ট করবে, তাই হেয়ার অবশ্যই ক্লিয়ার ক্লিন রাখা দরকার, তাহলে ফেস ভালো থাকবে। মানে মাথার স্কাল্পটা তুমি বলছো একদম ক্লিন রাখতে, তাহলে অটোমেটিক আমাদের স্কিন হেলদি থাকবে। আর তুমি যে পার্টি মেকআপ করো, তো পার্টি মেকআপ কি ইনস্ট্যান্ট করা হয় না? এটার মানে এটাও সেই তোমার ব্রাইডালের মতো একটা লং টার্ম প্রসেস আছে? না, এটার জন্য কোনো রকম কোনো প্রসেস না। সে হয়তো আমার সাথে 2-3 দিন কিংবা 1 সপ্তাহ কন্ট্যাক্ট করলো, দিনের দিন এলো, দিনের দিন মেকআপ করলো, দিনের দিন চলে গেল, আর এর জন্য আলাদা করে কিছু থাকে না। আচ্ছা, তো আপনারা পায়েলের মুখ থেকে শুনে নিলে, পায়েল একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো আমরা আমাদের ডেইলি লাইফে স্কিনকে কিভাবে কেয়ার করব, এই গরমে নিজেদের স্কিনকে কিভাবে বাঁচাবো, সবটাই ও বলল। তো আশা করি আপনাদের এই পডকাস্টটা ভালো লাগবে। তো তোমার এই পডকাস্টে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, এখানে সবার ব্যবহার খুব ভালো, সবাই খুব ফ্রেন্ডলি, এতটুকুই। মানে একটা জায়গায়, মানে একটা আননোন জায়গা, এটা আমার কাছে একটা আননোন জায়গা, একটা আননোন জায়গায় গেলে মানুষ কিভাবে সেখানে মানিয়ে নেবে, একদম কথা লজ্জা পায় কথা বলতে, কিন্তু এখানে সবাই এতই ফ্রেন্ডলি যে এরা এরকম কোনো ব্যাপার মনেই হবে না, খুব ফ্রেন্ডলি, সবাই খুব ভালো। থ্যাংক ইউ ভালো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, তোমার ফিউচারের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আর এইভাবেই এগিয়ে যাও, বেস্ট অফ লাক। তো আমরা এখানেই শেষ করছি, নমস্কার। তো hello everyone, I hope you enjoyed today's episode powered by Ohoses. আমরা মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে স্কিন ও লুকস রিলেটেড যা যা শিখি সেই ধরনের এডুকেশন ফ্রিতে অ্যাক্সেসেবল হয় না, কারণ একটা বেস্ট ডার্মিস্টদের প্রাইস বা কস্ট অনেক বেশি। তাই আমরা স্কিন রিলেটেড পিম্পল, পিগমেন্টেশন, এজিং ইস্যুস, এই সব প্রবলেমের অ্যান্সার আমরা এই গোটা এপিসোডে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই এপিসোড আপনাদের লাইফ লং কাজে লাগবে। দিস ইজ দ্য পাওয়ার অফ দিস এপিসোড। আমরা চেষ্টা করব এই ধরনের এপিসোড যাতে আরও আনার এবং অনেক বেশি নলেজ আপনাদেরকে শেয়ার করার। স্টিল স্টে টিউন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।